আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26-27 ব্যাচের স্টুডেন্টরা কি অবস্থা? আজকে হচ্ছে আমরা কোন চ্যাপ্টার পড়বো ভাইয়া? আজকের এই ক্লাসে আমরা তোমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 4 পর্যায় সারণী লেকচার 1 করব। সো আমরা এটার বেসিক আই থিঙ্ক মাত্র 2টা লেকচারেই পুরোপুরি শেষ করে দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? এতে বেশি সময় লাগবে না। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 1, ঠিক আছে? আমরা একদম ডিটেইলসে পুরোটা চ্যাপ্টার পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? তো লেকচার 1 আমরা পর্যায় সারণী নিয়ে পড়বো। সো পর্যায় সারণী সম্পর্কে আমাদের ভালোভাবে জানা উচিত। এই পর্যায় জিনিসটা কি, পর্যায় সারণী কি। সো তোমাকে একটা জিনিস দেখাই, মনে করো এই যে এখন ভাইয়া তোমাকে যে জিনিসটা দেখাবো, এই যে এটা দেখতেছো, এটা কি বলা হয়? পর্যায় সারণী। পর্যায় সারণী হচ্ছে মনে করো একটা টেবিল। এটা কি? এটা একটা টেবিল যেটার মধ্যে এই যে যতগুলা মৌল আছে ওইগুলাকে বিন্যস্তভাবে সাজানো আছে। যেটাকে যেই গ্রুপে দেওয়া উচিত ওই গ্রুপেই দেওয়া হয়েছে, যেটাকে যেই পর্যায়ে রাখা উচিত ওই পর্যায়ে রাখা হয়েছে। বিশেষ করে গ্রুপগুলা এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো আছে জানো, এই গ্রুপ একে যতটা মৌল আছে প্রত্যেকটা মৌলই হচ্ছে ক্ষার ধাতু এবং এদের প্রত্যেকটারই সর্বশেষ শক্তি স্তরে একটা করে ইলেকট্রন আছে। এদের প্রত্যেকের ধর্মের মিল আছে। গ্রুপ 2তে যারা আছে সবগুলা মৃৎক্ষার ধাতু, এদের সবগুলার সর্বশেষ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন আছে। তো এই যে মিল যে ব্যাপারটা দেখতেছো, গ্রুপ 17 যতগুলা মৌল আছে প্রত্যেকটাকে বলা হয় হ্যালোজেন। এগুলো হচ্ছে অধাতু এবং প্রত্যেকটারই হচ্ছে গ্রুপ শেষে 17টা ইলেকট্রন আছে। এরা প্রত্যেকটাই একটা করে ইলেকট্রন গ্রহণ করতেছে। এই যে ধর্ম অনুসারে তাদেরকে যার যেই জায়গায় স্থান দেওয়া উচিত ওই জায়গায় স্থান দেওয়া হয়েছে বা যে সুন্দরভাবে বিন্যস্ত করে সাজানো হয়েছে, এই জিনিসটাই আসলে পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণী, ঠিক আছে? কি দিছে এটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে। ওকে, সো এটা গেল না। ওকে, এরপরে এটা বুঝলাম যে পর্যায় সারণী জিনিসটা কি। সো পর্যায় সারণীটা আসলে এখন যে পর্যায় সারণীটা দেখতেছো তোমরা, এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীটা আবিষ্কার করছে হচ্ছে বিজ্ঞানী মুসলে। কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী মুসলে, ঠিক আছে? এই পর্যায় সারণীতে টোটাল 118টা মৌল আছে। কতটা মৌল আছে? টোটাল 118টা মৌল আছে। এটাকে বলা হয় আধুনিক পর্যায় সারণী। বাট পর্যায় সারণী নিয়ে অনেক আগে থেকেই কাজ শুরু হয়েছে। সর্বপ্রথম বিজ্ঞানী লেভেসিয়ে, কে ভাইয়া? সর্বপ্রথম কে? বিজ্ঞানী লেভেসিয়ে, ঠিক আছে? আমরা পর্যায় সারণী নিয়ে একটু আলোচনা করি। সো প্রায় 1789 সালে, ঠিক আছে? 1789 সালে, তখন খুব বেশি মৌল আবিষ্কৃত হয় নাই। তো 1789 সালে বিজ্ঞানী লেভেসিয়ে, বিজ্ঞানীর নাম কি ভাইয়া? লেভেসিয়ে। ওকে, 1789 সালে বিজ্ঞানী লেভেসিয়ে মাত্র 33টা মৌল, ঠিক আছে? 33টি মৌল নিয়ে মোটামুটি লেভেলের একটা হচ্ছে পর্যায় সারণী হচ্ছে আঁকছিলেন বা পর্যায় সারণী সাজাইছিলেন। সো ওইখানে মূলত তিনি যে পর্যায় সারণী এটা হচ্ছে সাজাইছিলেন ওইটা জাস্ট ধাতু ও ধাতুকে বেস করেছিল। 1789 সালে বিজ্ঞানী লেভেসিয়ে 33টা মৌল নিয়ে একটা হচ্ছে পর্যায় সারণী সাজানো ট্রাই করছিলেন। সো ওইখানে তিনি হচ্ছে লাইক অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, ঠিক আছে? জিঙ্ক, সালফার, এই যে মৌলগুলো আছে বা এই টাইপের যে মৌলগুলা যতগুলা থাকুক না কেন, আরো তো 33টা মৌল ছিল, এই মৌলগুলাকে শুধুমাত্র ধাতু এবং অধাতু, ঠিক আছে? ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করছিলেন, ঠিক আছে? ধাতু এবং অধাতু এই দুই ভাগে ভাগ করছিলেন, এই দুই ভাগে ভাগ করেছিলেন, ঠিক আছে? তো তখন থেকেই মনে করো পর্যায় সারণীর যে মৌলগুলো আছে ওইগুলোকে নিয়ে কোনটাকে কোন গ্রুপে দেওয়া যায় বা কিভাবে কি করা যায় ওইগুলো নিয়ে হচ্ছে আলোচনা শুরু হয়েছিল। কত সালে? 1789 সালে। কত সালে ভাইয়া? 1789 সালে। বুঝার ট্রাই করো। তো এরপরে পরবর্তীতে পর্যায় সারণীতে মানে বিগ ইম্প্যাক্ট ফেলছিলেন হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে মেন্ডেলিফ। বিজ্ঞানী মেন্ডেলিফ হচ্ছে 1869 সালে, ভালো করে বুঝে, বিজ্ঞানী মেন্ডেলিফ 1869 সালে 63টা মৌল নিয়ে, কে ভাইয়া? 1869 সালে কে? বিজ্ঞানী মেন্ডেলিফ। আগে হচ্ছে আমরা তার নাম লিখি, মেন্ডেলিফ, বিজ্ঞানী মেন্ডেলিফ। ওকে, কতটা মৌল নিয়ে? 63টি মৌল নিয়ে, 63টি মৌল নিয়ে পর্যায় সারণী প্রস্তাব দেন, ঠিক আছে?
বা মানে একটা পর্যায় সারণী মনে করো সাজাইছে, এটা কতটা মৌল নেই? 63টা মৌল নেই। সো ওই যে পর্যায় সারণীটা বা যে পিরিয়ডিক টেবিলটা তিনি এখানে করছিলেন, ওই পিরিয়ডিক টেবিলে 12টি আনুভূমিক সারি, ভালো করে বুঝো, 12টি আনুভূমিক সারি। আনুভূমিক মানে কি? এই দিকে, এই যে এইভাবে 12টা সারি, ঠিক আছে? 12টাই আনুভূমিক সারি এবং 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া স্তম্ভ ছিল। 8টি খাড়া স্তম্ভ ছিল। এগুলো হচ্ছে বেসিক, লাইক পুরোটা হচ্ছে তুমি ইতিহাস জানতেছো, বাট মেইন পড়াশোনা একটু পরে শুরু হবে, ঠিক আছে? তুমি বেসিক টু প্রো কোর্সে ভর্তি হইছো মানে পুরো ডিটেলস তোমাকে জানানো হবে, ঠিক আছে? মনে করো আমরা যদি ফ্রি ক্লাস দিই এমনিতে বেসিক নিয়ে, তো মনে করো এত ডিটেলস যে এগুলা জানানো হবে না, ঠিক আছে? 18টি খাড়া স্তম্ভ ছিল, খাড়া স্তম্ভ ছিল, ঠিক আছে? সো 1859 সালে মেন্ডেলিভ কতটা? 63টা মৌল নিয়ে পর্যায় সারণীর প্রস্তাব দেন, যেটাতে 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া স্তম্ভ ছিল। তো উনি যে পর্যায় সারণীটা করছিল, ওই পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল, বিজ্ঞানী মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা করছিল, ওই পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর। কি ছিল? পারমাণবিক ভর। মানে মেন্ডেলিভের পর্যায় সারণীটা ছিল পারমাণবিক ভর অনুসারে সাজানো, লাইক পারমাণবিক ভরের সিরিয়াল অনুসারে তিনি হচ্ছে মৌলগুলাকে হচ্ছে পর্যায় সারণীতে বসাইছিলেন, ঠিক আছে? তো উনি পারমাণবিক ভর অনুসারে মৌলগুলাকে বসাইছিলেন এবং এখানে আরেকটা কাহিনী দেখো, 63টা মৌলকে সাজানোর পরে দেখো 63টা বিজু টাইপের মৌল না, এগুলা পর্যায় সারণীতে উনি এবং স্পেসিফিক ভাবে পর্যায় সারণীকে একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারেন নাই। তখন বাকি 3-4টা মৌল বা আরো সামনে যে মৌলগুলা কি আসবে বা ওদের ধর্ম কিরূপ হবে, ওইগুলা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, ভবিষ্যৎবাণী আর কি, ওইটা পরে সঠিকও হয়েছিল, ঠিক আছে? তো উনি পারমাণবিক ভর অনুসারে আর কি এই মৌলগুলাকে সাজাইছে, ঠিক আছে? তো পারমাণবিক ভর অনুসারে সাজাইলে একটা জিনিস দেখা গেছে যে তোমরা হচ্ছে পর্যায় সারণীটা যদি একটু দেখো, তাইলে হচ্ছে দেখবা এখানে এই যে আর্গন আছে, যারা চ্যাপ্টার 3 পড়ছো বা পড়াইছি, আর্গন পটাশিয়াম, এই পটাশিয়ামের ভর হচ্ছে 39, এই আর্গনের ভর হচ্ছে 40। তো যেহেতু মেন্ডেলিভ প্রত্যেকটা মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজাইছেন এবং প্রত্যেকটা যে মৌল আছে তাকে অ্যালুমিনিয়াম 27, সিলিকন 28, ফসফরাস 31, এগুলাতে আবার মনে করো ছোট থেকে বড় ক্রম অনুসারে গেছে। বাট আর্গন 18 আর পটাশিয়ামের সিরিয়াল হচ্ছে 19, বা আর্গনের পরে পটাশিয়াম অবস্থিত, ঠিক আছে? তো উনি যে পর্যায় সারণী করছিল ওইটাতেও আর্গনের পরে পটাশিয়ামকে স্থান দেওয়া হয়েছিল ধর্মের সামঞ্জস্য রাখতে। বাট আমরা দেখছি যে আর্গনের ভর হচ্ছে 40, অন্যদিকে পটাশিয়ামের ভর হচ্ছে 39, ঠিক আছে? এখানে গিয়ে একটু ঝামেলা ক্রিয়েট হয়েছিল। তো ওইখানে দেখা গেছিল যে উনি ধর্মের মিল রাখতে পটাশিয়ামের আগেই আর্গনের স্থান দিয়ে দিয়েছিল, বাট উনি যে রুলে আগেই ছিল যে পারমাণবিক ভর অনুসারে প্রত্যেকটা মানে পর্যায় সারণীতে মৌলগুলোকে বসাইছিলেন, এক্ষেত্রে যেটার ভর কম ওইটা অবশ্যই পর্যায় সারণীতে আগে বসবে, স্বাভাবিক না? বাট দেখা গেছে যে উনি মানে আর্গনের আগে পটাশিয়ামকে না দিয়ে আর্গনকে আগে দিয়ে দিয়েছিলেন, আর্গনের ভর বেশি তাও আর্গনকে আগে দিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে থানার মানে এই যে পারমাণবিক ভর অনুসারে সাজালে এই জায়গায় ব্যাঘাত ঘটে। আরো অনেক মৌল ছিল যেগুলাকে পারমাণবিক ভর অনুযায়ী স্পেসিফিকলি স্থান দেওয়া যায় নাই, লাইক যেটার ভর কম ওইটাকে আগে দিবেন, যেটার ভর পর বেশি ওইটাকে পরে দিবেন, ওইভাবে দিতে পারেন নাই, শুধুমাত্র মৌলের ধর্মের ব্যাঘাত ঘটে। কারণ দেখো, যদি আমরা মানে আর্গনের আগে পটাশিয়ামকে স্থান দিতাম, তাহলে এখানে কাহিনী তো এরকম, আর্গনের আগে পটাশিয়ামকে স্থান দিলে এই যে আর্গনের জায়গায় হয়ে যেত পটাশিয়াম এবং পটাশিয়ামের জায়গায় হয়ে যেত আর্গন। সো এই আর্গনের জায়গায় যদি পটাশিয়াম বসাইতা, তাহলে তুমি চিন্তা করো হিলিয়াম নিয়ন এগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অন্যদিকে পটাশিয়াম কি ভাইয়া? পটাশিয়াম হচ্ছে এটা ধাতু, ক্ষার ধাতু। এই নিষ্ক্রিয় মৌলের সাথে এখানে ক্ষার ধাতু বসাইতে পারতা না। সো দেখা গেল যে মেন্ডেলিভ যে পর্যায় সারণীটা দিচ্ছেন পারমাণবিক ভর অনুযায়ী, ওইখানে এই জায়গায় ব্যাঘাত ঘটে। সো ওইটা পরবর্তীতে মনে করো সংশোধন করে বিজ্ঞানী মুসলে, কে ভাইয়া? বিজ্ঞানী মুসলে কত সালে? 1913 সালে। 1913 সালে যতদূর মনে পড়ে, হ্যাঁ, বিজ্ঞানী মুসলে 1913 সালে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর প্রস্তাব দেন। পরবর্তীতে 1913 সালে তখন হচ্ছে 118টা মৌল আবিষ্কৃত হয়ে গেছে প্রায়। তো 1913 সালে ভালো করে বুঝো, 1913 সালে বিজ্ঞানীর নাম কি ভাইয়া? মুসলে, এটা হচ্ছে বিজ্ঞানীর নাম। 118টি মৌল, ঠিক আছে?
18টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী ক্রিয়েট করেন, আধুনিক পর্যায় সারণী গঠন করেন। ঠিক আছে, গঠন করেন। এই আধুনিক পর্যায় সারণী যে গঠন করা হয়েছিল, আধুনিক পর্যায় সারণীর এটার মূল ভিত্তি ছিল, এটার মূল ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। এটা কার ভাইয়া? বিজ্ঞানী মুসলে। তো বিজ্ঞানী মুসলে যে পর্যায় সারণীটা সাজাইছিলেন বা যে পিরিয়ডিক টেবিলের প্রস্তাব দিয়েছিলেন, ওইটাতে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে পর্যায় সারণীতে স্থান দিয়েছিলেন। ঠিক আছে, তো এটা কত সালে? 1913 সালে বিজ্ঞানী মুসলে 118টি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী গঠন করেন। এই পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অনুযায়ী, ঠিক আছে, মৌলগুলোর পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে স্থান দেন। ঠিক আছে, ওকে। সো এটার ফলে দেখা গেছে যে আগেরটাতে যে আমরা মনে করো আর্গন আর পটাশিয়ামের ক্ষেত্রে একটা ডিফারেন্স দেখা গেল, আর্গনের 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 29, বাট বোরের ক্ষেত্রে আর্গনের 40 আর পটাশিয়ামের 39। সো বোর দিয়ে সাজাইলে দেখছি যে আমাদের মানে আর্গনের বর বেশি, এর জন্য আর্গনকে পটাশিয়ামের পরে রাখা উচিত। ঠিক আছে, তো এখানে মেন্ডেলিভের পর্যায় সারণীটা মানে এখানে হচ্ছে সমস্যাটা হয়। বাট বিজ্ঞানী মুসলে যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে মৌলগুলোর স্থান দেওয়ার প্রস্তাব দেন, ওইটা অনুযায়ী দেখলে যে আর্গন 18 এবং আর্গনের পরে হচ্ছে 19 হচ্ছে পটাশিয়াম। দ্যাট মিনস আর্গনের পরেই হচ্ছে পটাশিয়ামের স্থান হওয়ার কথা, এই যে তার পারমাণবিক সংখ্যা অনুযায়ী, এবং ওই অনুযায়ী কিন্তু স্থানটা আছে পর্যায় সারণীতে। ঠিক আছে, সো আমরা দেখছি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইলে আমাদের এই যে সমস্যাটা দূর হয়, এবং এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী কেদের ব্যয়? বিজ্ঞানী মুসলে। তিনি যে পর্যায় পিরিয়ডিক টেবিলটা ক্রিয়েট করেন, ওই পিরিয়ডিক টেবিলে 118টা মৌল আছে। কতটা মৌল আছে? 100 পর্যায় সারণীতে, ভালো করে বুঝো, পর্যায় সারণীতে এই যে এখানে হচ্ছে ইনি হচ্ছে মেন্ডেলিভ, এনার কথা তো বলছি, উনি হচ্ছে কতটা মৌল? 63টা মৌল নিয়ে পর্যায় সারণী সাজান, এবং উনার ছিল হচ্ছে পারমাণবিক ভর। ঠিক আছে, তার পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর, এবং এনার নাম হচ্ছে বিজ্ঞানী মুসলে। উনি কি করছে? উনি হচ্ছে 118টি মৌল নিয়ে পিরিয়ডিক টেবিল সাজান, যার ভিত্তি ছিল পারমাণবিক সংখ্যা। এর আগে হচ্ছে বিজ্ঞানী বেসিয়ে করছিল কতটা মৌল নিয়ে? 33টা মৌল নিয়ে। তো এবার আমরা হচ্ছে পর্যায় সারণীর, এটা হচ্ছে পর্যায় সারণী, এটা একটু বৈশিষ্ট্য দেখবো। সো পর্যায় সারণীর বৈশিষ্ট্যের মধ্যে দেখো, পর্যায় সারণীতে, আচ্ছা এখানে বেশি কম লিখে ফেলছে, আমি একটু ডিটেলসে লিখি। ঠিক আছে, পর্যায় সারণীতে মৌল আছে টোটাল 118টা। পর্যায় সারণীতে কতটা মৌল আছে ভাইয়া? টোটাল মৌল আছে 118টা। ঠিক আছে, পর্যায় সারণী, ওকে। সো পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টা? টোটাল মৌল আছে হচ্ছে 118টা। টোটাল মৌল আছে 118টা। তো এই 118টার মধ্যে 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। 98টি প্রকৃতিতে পাওয়া যায়। কি বলছি? 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়, বুঝতেছ? 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়, এবং বাকি যে 20টা আছে, বাকি 20টা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়। ঠিক আছে, কৃত্রিমভাবে মানে ল্যাবে তৈরি করা হয়। ঠিক আছে, সো 118টা মৌল আছে, এর মধ্যে 98টা প্রকৃতিতে পাওয়া যায়, 20টা হচ্ছে কৃত্রিম, যেগুলোকে ল্যাবে তৈরি করা হয়। তো এর মধ্যে আমাদের শরীরে এটা মনে রাখো, আমাদের শরীরে 26 ধরনের মৌল আছে। আচ্ছা, এটা মুখস্থ রাখো। তো এইবার এই যে 118টা মৌল নিয়ে যে পর্যায় সারণীটা তৈরি হয়েছে, ওই পর্যায় সারণীতে পর্যায় আছে 60টা। পর্যায় সারণীতে পর্যায় আসে 60টা। পর্যায় মানে হচ্ছে এই যে, তুমি এটাতেই দেখো, পর্যায় মানে হচ্ছে যে এইদিকে যে পর্যায়, এইদিকে এই যে সারিগুলাই হচ্ছে পর্যায়। ঠিক আছে, এই সারিগুলো হচ্ছে পর্যায়, আনুভূমিক সারিগুলো, এইগুলো হচ্ছে পর্যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, টোটাল 7টা পর্যায় আছে। এগুলো হচ্ছে লেন্থানের এবং অ্যাক্টিনের সারি, এগুলো নিয়ে পরে কথা বলবো। তো আমাদের পর্যায় আছে টোটাল 7টা, এবং গ্রুপ আছে টোটাল 18টা। কয়টা গ্রুপ আছে? টোটাল 18টা গ্রুপ আছে। তো এর মধ্যে দেখো, পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত যেরকম, এই যে 15টা মৌল, এই 15টা মৌলকে
ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। এবং 89 থেকে 103 পর্যন্ত এখানে 15টা মৌল আছে যেগুলাকে অ্যাক্টিনাইড সারি, এখানে ল্যান্থানাইড লিখে আছে না, এগুলাকে অ্যাক্টিনাইড সারি, অ্যাক্টিনাইড সারির মৌল বলা হয়। কেন বলা হয়? কারণ দেখো এই যে পর্যায় 6-এর 3 নাম্বার গ্রুপে কি বলছি, 6 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপে এখানে 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো আছে ওগুলোকে ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। এবং এগুলাকে এই যে 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে না রেখে আলাদাভাবে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ এখানে যতগুলা মৌল আছে প্রত্যেকটার ধর্ম একটা আরেকটার সাথে খুব বেশি কাছাকাছি। তো এত কাছাকাছি যে এগুলাকে আলাদাভাবে এখানে স্থান দেওয়া হয় নাই, ঠিক আছে, স্থান দেওয়া যায় না। বা একসাথে যদি এখানে সবগুলা মৌল এখানে রাখা হয় তাহলে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হবে। এজন্য এই যে এই 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপের যে ল্যান্থানাইড সারির মৌলগুলাকে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। সেইমভাবে 7 নাম্বার পর্যায়ের 3 নাম্বার গ্রুপের অ্যাক্টিনাইড সারির মৌলগুলাকেও সেইমভাবে নিচে স্থান দেওয়া হয়েছে। অ্যাক্টিনাইড সারির মৌলগুলা শুরু হয় 89 থেকে এবং শেষ হয় 103-এ, ঠিক আছে। আর ল্যান্থানাইড সারি হচ্ছে 57-তে শুরু হয় এবং শেষ হয় 71-এ। এগুলো একটু মনে রাখো। এরপরে আমরা দেখবো যে পর্যায় সারণীতে কোন পর্যায়ে কতটা মৌল আছে, কোন গ্রুপে কতটা মৌল আছে, ঠিক আছে। তুমি এখানে যদি দেখো আমরা ফার্স্টে পর্যায়ে কতটা মৌল আছে দেখো। 1 নাম্বার পর্যায়ে কয়টা মৌল আছে? একটা, দুইটা। 1 নাম্বার পর্যায়ে মৌল আছে কয়টা? দুইটা। তোমরা কি দেখতেছো বা দেখা যায় এটা না বেশি আলো হয়ে গেছে? দেখা যায় আই থিঙ্ক। সো আমরা দেখতেছি 1 নাম্বার পর্যায়ে মৌল আছে দুইটা। এগুলো হচ্ছে মনে করে এমসিকিউ আসে, এর জন্য মনে রাখতে হবে। সো 1 নাম্বার পর্যায়ে মৌল আছে দুইটা। 2 নাম্বার পর্যায়ে মৌল আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো 2 নাম্বার পর্যায়ে মৌল আছে 8টা, মনে রাখবা। 3 নাম্বার পর্যায়েও সেম ভাবে 8টা মৌল আছে। এই 4 নাম্বার পর্যায়ে মৌল আছে 18টা। 5 নাম্বার পর্যায়ে মৌল আছে 18টা। এই যে 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটাতেই হচ্ছে 32টা করে মৌল আছে। এইদিকেও দেখো 4 আর 5 18টা করে মৌল আছে, 3 আর 2 8টা করে মৌল আছে, আর 1 নাম্বারে আছে 2টা। সো এগুলো যদি আমরা মনে রাখতে চাই ইজিলি মনে রাখতে পারবো। তো পর্যায়ের ক্ষেত্রে দেখো, পর্যায়ের ক্ষেত্রে কোন পর্যায়ে কতগুলো মৌল আছে এগুলো ইজিলি মনে রাখা যায় না? দেখো পর্যায়ে 1 নাম্বার পর্যায়ে 2টা মৌল আছে। 1 নাম্বার পর্যায়ে মৌল আছে 2টা, 2 + 3। এই 2টা পর্যায়ে প্রত্যেকটাতে 8টি করে মৌল আছে, ঠিক আছে। এরপরে 4 নাম্বার এবং 5 নাম্বার পর্যায়ে এই 2টা পর্যায়ে প্রত্যেকটাতে 18টা করে মৌল আছে। ভালো করে বুঝো, তোমরা আবার বইলো না 4 আর 5 মিলে 18টা না, প্রত্যেকটাতে 18টা করে। এরপরে 6 আর 7 নাম্বার পর্যায়ে এই পর্যায়গুলোর প্রত্যেকটা পর্যায়ে আছে 32টা করে মৌল। কয়টা করে মৌল আছে? 32টা করে। সো এগুলো একটু মনে রাখবা পর্যায়ের ক্ষেত্রে। বা গ্রুপের ক্ষেত্রে কি? গ্রুপের ক্ষেত্রে দেখো 1 নাম্বার গ্রুপে এবং 18 নাম্বার গ্রুপে, ঠিক আছে, 1 নাম্বার গ্রুপে এবং 18 নাম্বার গ্রুপে এই দুইটা গ্রুপে 60টা করে মৌল আছে। 1 নাম্বার এবং 18 নাম্বার গ্রুপে কয়টা করে মৌল আছে? 60টা করে মৌল আছে, 60টা করে মৌল আছে, ঠিক আছে। এরপরে 2 নাম্বার গ্রুপ এবং গ্রুপ হচ্ছে এই যে এখানে দেখো, আসো 1 নাম্বার গ্রুপে 60টা, 18 নাম্বার গ্রুপে 60টা আছে। এরপরে 2 নাম্বার গ্রুপে আছে কয়টা? 1 2 3 4 5 6টা। সেম ভাবে 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 6টা করে মৌল আছে। তুমি দেখলেই বুঝবা, ঠিক আছে। তো তুমি এখানে সুন্দর মতো লিখতে পারবা যে গ্রুপ নাম্বার 2 এবং গ্রুপ নাম্বার 13 থেকে 17 এই প্রত্যেকটা গ্রুপে 6টা করে মৌল আছে, ঠিক আছে। এরপরে আসো এইখানে, এরপরে এই যে 3 থেকে 12 এইগুলাতে দেখো একটা দুইটা, সরি 3 থেকে না 4 থেকে 12 এগুলাতে প্রত্যেকটাতে 4টা করে মৌল আছে, 4টা করে মৌল আছে 4 থেকে 12 পর্যন্ত। 3-এ না, এখানের পরে বলতেছি। তো 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপে 4টা করে মৌল আছে, ঠিক আছে। এবং এই যে গ্রুপ নাম্বার 3-এ দেখো কয়টা মৌল আছে? 32টা। কেমনে? এই যে একটা দুইটা, ঠিক আছে, এই দুইটা পাইলা। এইখানে যে 15টা মৌল ল্যান্থানাইড সারির এখানেই আছে, এই যে 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপে আছে, 3 নাম্বার গ্রুপে এই যে ল্যান্থানাইড সারি, এখানে এগুলার অবস্থান। বাট পর্যায় সারণীর নিচে এমনিতে বসানো হয়েছে পর্যায় সারণীর সৌন্দর্যের রক্ষার জন্য, বাট এগুলার অবস্থান এইখানে। সেম ভাবে এই যে এখানে অ্যাক্টিনাইড সারি 15টা, এখানে ল্যান্থানাইড সারি 15টা মৌল, অ্যাক্টিনাইড সারি 15টা মৌল। সো টোটাল 15 15 30 আর 2 32। তো আমরা এখানে পাইলাম যে গ্রুপ নাম্বার 3-এ আমাদের মৌল আছে 32টা। গ্রুপ নাম্বার 3-এ আমাদের মৌল আছে করে 32টা। সো এগুলো কি বুঝতে পারবা বা জানি আমরা? জানি।
সো আমরা কিছু জিনিস স্কিপ করে আসছি, ওইগুলো একটু পড়াই তোমাদের। সো আমরা দেখো পর্যায় সারণীটা একটু ডেসক্রাইবলি জানলাম, কি কি জানছি একটু তোমাদেরকে বলি। তো আমরা ফার্স্টে দেখছি যে পর্যায় সারণীটা 1789 সালে লেভেসি 33টা মৌল দিয়ে হচ্ছে মোটামুটি লেভেল একটা পর্যায় সারণীটা পর্যায়ে বা ধাতু অধাতু রূপে মৌলগুলোকে ভিন্ন করার ট্রাই করছিলেন। এরপরে মেন্ডেলিভ হচ্ছে 1869 সালে কি করছিলেন, 63টা মৌল নিয়ে একটা পর্যায় সারণী সাজাইছিলেন, যেখানে 12টা আণবিক সারি 8টা খাড়া স্তম্ভ ছিল। এরপরে তার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর, বা তিনি পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সাজাইছিলেন। বাট এই জায়গায় ডিফারেন্ট পাইছিলেন যে এই দুইটাকে হচ্ছে পারমাণবিক ভর অনুসারে সাজাইলে মানে ঠিকঠাক মতো পর্যায় সারণীতে স্থান দেওয়া যায় না। তো এরপরে এইটা সমাধান করে 1913 সালে 118টা মৌল তখন আবিষ্কার হয়ে গেছিল। 118টা মৌল নিয়ে আধুনিক পর্যায়ে সারণী গঠন করছিলেন। ঠিক আছে, 1913 সালে। হ্যাঁ, আচ্ছা। সো 1913 সালে 118টা মৌল যে আবিষ্কার হয়ে গেছিল, ওইটা শিওর না, ওইটা আসলে হয় কিনা জানি না। বাট 1913 সালে মুসলে কি করছিলে, এইটা করছিল, ওই যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীর প্রস্তাবটা দিছিল। ঠিক আছে, এখন পর্যন্ত 118টা যে মৌল আবিষ্কৃত করা হয়েছে প্রত্যেকটাতেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণীতে স্থান দেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আরো যত মৌল আবিষ্কার হবে প্রত্যেকটাকেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী স্থান দেওয়া হবে। ঠিক আছে, ওকে। তিনি যে 118টা মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণী গঠন করেন এটা না, তিনি হচ্ছে আধুনিক পর্যায় সারণী গঠন করেন, এটা জাস্ট বললেই হবে। কারণ ওই আধুনিক পর্যায় সারণীতে বর্তমানে 118টা মৌল আছে, এটা বললে বেশি স্ট্যান্ডার্ড দেখায়। তো এরপরে কোন গ্রুপে কতটা মৌল আছে এটা দেখলাম। এখন তোমাদেরকে দুইটা সূত্র শিখাই। একটা হচ্ছে ত্রয়ী সূত্র, বিজ্ঞানী ডুবেরাইনের ত্রয়ী সূত্র। ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র, ত্রয়ী সূত্র। এই ত্রয়ী সূত্র কে প্রদান করছেন? বিজ্ঞানী ডুবেরাইন। বলো, ত্রয়ী সূত্র কে প্রদান করছেন? বিজ্ঞানী ডুবেরাইন। তো এই যে ত্রয়ী সূত্র, এটা হচ্ছে ডুবেরাইনের ত্রয়ী সূত্র। কে আবিষ্কার করছে? বিজ্ঞানী ডুবেরাইন। বিজ্ঞানী ডুবেরাইন ত্রয়ী সূত্র আবিষ্কার করছে। এই ত্রয়ী সূত্র অনুযায়ী হচ্ছে দেখা যায় যে মৌলগুলাকে যদি তুমি পারমাণবিক ভর অনুসারে ক্রমান্বয়ে 3টা মৌল সাজাও, লাইক কোথার কথা, উনি ফ্লোরিন, ক্লোরিন এবং আয়োডিন, এই 3টা মৌল, ফ্লোরিন, ক্লোরিন, আয়োডিন না, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 3টা মৌল দিয়ে হচ্ছে করছিল। কে ভাইয়া? বিজ্ঞানী হচ্ছে ডুবেরাইন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হিসেবে তিনি করছিলেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এটা এই 3টা মৌল দিয়ে বিজ্ঞানী ডুবেরাইন পরীক্ষা করছিল যে তিনি যদি 3টা মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজায়, আমি যদি ভর অনুসারে মনে করি আমি আরো সাজাই, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এগুলাকে সাজাই। ঠিক আছে, অথবা মনে করো অন্যগুলাকেও সাজাইতে পারি। মনে করো আমি যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম এইগুলা, অথবা হচ্ছে আরো যদি বলি কোনগুলা বলা যায়, মনে করো কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, কার্বনের পারমাণবিক ভর 12, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, অক্সিজেনের পারমাণবিক ভর 16। এখানে ধরলাম হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তো এরকম তিনি পারমাণবিক ভর অনুসারে 3টা মৌল সাজাইতেন, রাখতেন আর কি। লাইক সোডিয়ামের ভর 23, ম্যাগনেসিয়ামের ভর 24, অ্যালুমিনিয়ামের ভর 27। তো এইভাবে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলাকে সাজাইলে এইটা লক্ষ্য করেন যে এই যে 2 নাম্বার মৌলের যে পারমাণবিক ভর অনুসারে মৌলগুলাকে সাজাইছেন তিনি। পারমাণবিক ভর অনুসারে মৌলগুলাকে সাজাইলে এটা দেখছেন যে 2 নাম্বার মৌল বা মাঝের মৌল যেটা আছে ওইটার পারমাণবিক ভর প্রথম এবং তৃতীয় মৌলের যোগফলের অর্ধেক অথবা অর্ধেকের কাছাকাছি। ঠিক আছে, সেমভাবে আমরা যদি এগুলার ভর লক্ষ্য করি যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন হচ্ছে 35.5 এটার ভর। ব্রোমিনের ভর কত ভাইয়া? ব্রোমিনের ভর হচ্ছে তোমার 80 এবং আয়োডিনের ভর হচ্ছে 100 সামথিং, 127। ঠিক আছে, আয়োডিনের ভর কত ভাই? আয়োডিনের ভর হচ্ছে 127। তো তুমি এগুলো একটা হিসাব করে দেখবা যে এখানে যে নাইট্রোজেনের ভর, ত্রয়ী সূত্র কি, যে এখানে বইয়ের সংজ্ঞা লেখা আছে সুন্দর মতো, তোমরা বইটা দেখবা, আমি এখানে আর দেখাইতেছি না। এই যে লিখলে হুদাই সময়টা নষ্ট হয়, আমি তোমাকে এখান থেকে দেখাই দিই। এই যে
1829 সালে বিজ্ঞানী ডুবেরাইন লক্ষ্য করেন 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করে। তিনি প্রথমে পারমাণবিক বল অনুসারে 3টি করে মৌল সাজান। এরপর তিনি লক্ষ্য করেন দ্বিতীয় মৌলের পারমাণবিক বল প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক বলের যোগফলের অর্ধেক অথবা তার কাছাকাছি। এটাই ডুবেরাইনের ত্রয়ী সূত্র। তো এই জিনিসটা তোমরা জাস্ট লিখলেই হবে, ঠিক আছে? ত্রয়ী সূত্রটা কি? তো এই তো ত্রয়ী সূত্র অনুযায়ী মাঝের মৌলের বা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম আর তৃতীয় মৌলের যোগফলের অর্ধেক হবে। সো দেখো নাইট্রোজেনের ভর 1400, প্রথম মৌলের ভর 12, তৃতীয় মৌলের ভর 16। এই দুইটা যদি যোগ করে 2 দিয়ে ভাগ দাও তাহলে কত আসে? 12 আর 16 আসে 28। 28 কে 2 দিয়ে ভাগ দিলে দেখো 14 আসে। দেখবেন যে মাঝের মৌলের পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি হয়ে যাইতেছে। এটার ক্ষেত্রে দেখো সোডিয়ামের 23, অ্যালুমিনিয়ামের 27, এই দুইটা যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই কত আসে? 23 আর 27 কত ভাই? 30, সরি 23 আর 27 50, 50 কে 2 দিয়ে ভাগ দিলে 25 আসতেছে। এই 25টা 24-এর কাছাকাছি না? সেইভাবে এখানেও দেখো এই দুইটা যদি আমি যোগ করে 2 দিয়ে ভাগ দেই, ঠিক আছে? এই যে 35.5 আর 127, এই দুইটা যদি যোগ দিই 35.5 প্লাস 127 যোগ করে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে আসতেছে 81 পয়েন্ট সামথিং, বা এটা কাছাকাছি আসতেছে 81.25 আসছে। সো আমরা যে এইটাই দেখবা 3টা মৌলিক ক্রমান্বয়ে পারমাণবিক ভর অনুসারে সাজাও। প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর যোগ করে যদি অর্ধেক করো তাইলে মাঝের যে মৌল দেখবে ওইটার পারমাণবিক ভরের সমানতা বা কাছাকাছি চলে আসবে। এটা হচ্ছে ত্রয়ী সূত্র। এরপরে নিউল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে? বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। সো নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি ভাইয়া? বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্র। কার? নিউল্যান্ডের অষ্টক সূত্র। সো বিজ্ঞানী নিউল্যান্ডের অষ্টক সূত্রটা হচ্ছে যদি তুমি তিনি এটা লক্ষ্য করেন যে একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। লাইক মনে করো লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, ভালো করে বুঝো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। সো এই লিথিয়ামের থেকে আরো 8টা সামনে কোন মৌল আছে? লিথিয়ামের সাথে এই যে তার পারমাণবিক ভরের সাথে তার পারমাণবিক সংখ্যার সাথে আমি 8 যোগ করলাম, কত পেলাম? 11। এর মিনস লিথিয়াম থেকে 8টা সামনে বা লিথিয়াম থেকে 8 ধাপ সামনে যে মৌলটা আছে ওইটা হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, বা ওইটা হচ্ছে সোডিয়াম। তো তুমি লক্ষ্য করে দেখবা যে লিথিয়ামের ধর্ম আর সোডিয়ামের ধর্ম সেম। এই সোডিয়ামের সাথে বা সোডিয়ামের অষ্টম মৌল কোনটা? সোডিয়ামের সাথে 8 যোগ করবা তাহলে সোডিয়ামের অষ্টম মৌল পেয়ে যাবা। কত আসে? সোডিয়ামের 11 19 আসে। সোডিয়ামের অষ্টম মৌল কি আসে? 19। তাহলে এই যে 19 আসতেছে এটা কি? এটা সোডিয়ামের অষ্টম মৌল, যেটার নাম হচ্ছে পটাশিয়াম। তুমি এখন লক্ষ্য করে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলার ধর্ম সেম না? এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল। দেখো অষ্টক সূত্রটা কি ছিল? 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ড অষ্টক সূত্র নামে একটা সূত্র প্রদান করেন। এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুসারে সাজাও, এই পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজাও সেম আর কি। পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজাইলে যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়, ঠিক আছে? যে কোনো একটা মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা মানে হইতেছে যে কোনো একটা মৌলের ধর্ম, মনে করো তুমি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছি আমরা, এই যে লিথিয়াম নিয়ে কাজ করতেছি। সো তার ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। লিথিয়াম থেকে তার সামনে অষ্টম মৌল কোনটা আছে? তো এইগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যার পারমাণবিক ভর একই, শুধুমাত্র এই যে আর্গন আর হচ্ছে পটাশিয়ামের ব্যতিক্রম ঘটে। এই জন্য আমরা পারমাণবিক সংখ্যা দিয়ে করলে খুব বেশি ঝামেলা নাই, ঠিক আছে? তো দেখো সেম ভাবে যদি তুমি দেখো এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের নিচে কি আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো আছে না? এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, ভ্যানাডিয়াম, রেডিয়াম প্রত্যেকটা ধর্ম সেম। তুমি হিসাব করে দেখো এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4 এবং এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12। দেখো 4 থেকে 12 এটা কত ডিফারেন্স? 8 না? এরপরে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, 12 থেকে 20 কত ডিফারেন্স? 8। সো এই যে আমাদের একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্মের মিল আছে, এগুলো একই গ্রুপে আছে। এই প্রত্যেকটাই মৃৎকার ধাতু, এই প্রত্যেকটাই ক্ষার ধাতু, ঠিক আছে? তুমি যদি ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এই যে ফ্লোরিন কত? ফ্লোরিন 9, এরপরে ক্লোরিন হচ্ছে কত? 17, ঠিক আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন হচ্ছে 35, ঠিক আছে? ব্রোমিন 35 না? হ্যাঁ ব্রোমিন 35। তাহলে এই যে ফ্লোরিনের সাথে ক্লোরিনের ধর্মের মিল আছে না? অবশ্যই মিল আছে। এই যে এখানে যদি 8 যোগ
9 এর সাথে 8 যোগ করলে ক্লোরিন পাবো ক্লোরিনের সাথে। সো একটা মৌলের ধর্মের সাথে তার অষ্টম মৌলের ধর্মের মিল পাওয়া যায়, এটা হচ্ছে তার অষ্টক সূত্র। তো সংজ্ঞা লেখা আছে, আমি লিখতেছি না। এরপরে হচ্ছে আমরা শিখবো যে এটা মৌলের ধর্মের ভিত্তিতে কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, পর্যায় সারণীর একটা সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে, দেখো পর্যায় সারণীর বৈশিষ্ট্য হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে এখানে যতগুলা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের মৌলগুলার ধর্ম সেম থাকবে। যতগুলা গ্রুপ আছে প্রত্যেকটা গ্রুপের মৌলগুলার ধর্ম সেম। এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিডিয়াম, ফ্রান্সিয়াম, এই প্রত্যেকটা 1 নাম্বার গ্রুপে আছে, প্রত্যেকটার ধর্ম সেম। এই 2 নাম্বার গ্রুপে প্রত্যেকটার ধর্ম সেম, এখানে প্রত্যেকটার ধর্ম সেম থাকবে, বুঝছো? লাইক এই যে 7 নাম্বার গ্রুপ প্রত্যেকটার ধর্ম সেম, প্রত্যেকটাই হ্যালোজেন গ্রুপের মৌল, প্রত্যেকটাই একই রকম বিক্রিয়া দেখে, একই রকম কাজ করে, ঠিক আছে? তো এইটা হচ্ছে তার ওই যে একই গ্রুপের মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকমের হয়, এটা একটা শর্ত। আরেকটা হচ্ছে একই পর্যায়ের বাম থেকে ডানের দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তন হয়। দেখো একই পর্যায়ে যদি বাম থেকে ডানের দিকে যাও, একই পর্যায়ে লাইক এটা একটা পর্যায় বা এটাই দেখো এটা একটা পর্যায়, এটার বাম থেকে ডানে গেলে এটার ধর্ম হচ্ছে পরিবর্তন হয়। কেমনে ভাই তোমাকে দেখাই। এই যে সোডিয়াম হচ্ছে ক্ষার ধাতু, এটা হচ্ছে মৃৎক্ষার, দ্যাট মিনস এটা থেকে এটার ধর্ম ভিন্ন, মানে একটু চেঞ্জ হয়েছে, মৃৎক্ষার। এটা হচ্ছে পরে এই যে অ্যালুমিনিয়াম, এগুলা হচ্ছে তোমার ধাতু, ঠিক আছে? সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই যে যত শেষের দিকে যাইবে এটা ক্লোরিন একদম অধাতু হয়ে গেছে। তো তোমার এই দিক থেকে যদি এই দিকে যত আসবা, বাম থেকে যত ডানে আসবা, ধাতুগুলোর ধর্ম ক্রমান্বয়ে চেঞ্জ হবে, পরিবর্তন হবে, ঠিক আছে? এটা হচ্ছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এখন আমরা হচ্ছে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করব ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে। ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এগুলার পর্যায় সারণীতে পর্যায় বের করব, গ্রুপ বের করব, ঠিক আছে? কার ভিত্তিতে? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে, ঠিক আছে? আচ্ছা সরি, এটা কি হইলো? এটা কি অটো ফোকাস দেওয়া ছিল? এটা অটো ফোকাসে কি আমি ভিডিও করতেছি? সরি রে, অটো ফোকাসে ভিডিও করে দিচ্ছি। ওকে, এখন আই থিঙ্ক ফোকাস নিয়ে ঝামেলা হবে না। ফোকাসে মেবি কিছু ঝামেলা হয়েছে, এখন আর হবে না 30 মিনিটের পড়তে। ওকে, পর্যায় সারণীতে মৌলের অবস্থান। ওকে, সো ফার্স্টে পর্যায় বের করার নিয়ম খুব সুন্দর। এখানে একটা মৌল দেওয়া আছে সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ঠিক আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 1s1 2s1 সরি 1s2 2s2 2p6 3s1, এটা হচ্ছে সোডিয়ামের মানে ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামেরটা আমরা একটু করি 1s2 2s2 2p6 3s2 3p6, কত হয়েছে? 18টা। এরপরে এটা হচ্ছে 4s1 চলে যায়, 3d-তে যায় না, এটা আমরা সবাই ভালো করে জানি। তো তুমি দেখবা এখানে এটা শেষে 4 নাম্বার পর্যায়ে, এটা শেষে 3 নাম্বার, সরি এটা সর্বশেষ শক্তি স্তর 4, এটা সর্বশেষ শক্তি স্তর 3। সো পর্যায় বের করার নিয়ম হচ্ছে দেখো ইলেকট্রন বিন্যাস শেষে ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তর যেটা পাবা, সর্বশেষ শক্তি স্তর যা আসবে, ঠিক আছে? সর্বশেষ শক্তি স্তর যেটা পাবা ওইটাই হবে তার পর্যায় নাম্বার, ওইটাই হবে তার পর্যায় সংখ্যা, ঠিক আছে? কি বলছি? ওকে, এই যে সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করলাম, এইটার সর্বশেষ শক্তি স্তর কোনটা? ইলেকট্রন সর্বশেষ কোন শক্তি স্তরে ঢুকতেছে বা সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই যে এটা না, এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। দ্যাট মিনস এই সোডিয়ামের পর্যায় হচ্ছে 3। এই যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তর কত? এখানে দেখো সবচেয়ে শেষে, সবচেয়ে বহিঃস্থ শক্তি স্তর 4 না, ঠিক আছে? দ্যাট মিনস এই পটাশিয়ামের পর্যায় হচ্ছে 4। দ্যাট মিনস ইলেকট্রন বিন্যাস করে তুমি সর্বশেষে যে শক্তি স্তরটা পাবাই ওইটা হচ্ছে তার পর্যায়। আমরা আরেকটু করি, লাইক মনে করো ক্রোমিয়াম হচ্ছে 24, এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2, ইলেকট্রন বিন্যাস করছে আপনার 3-তে 6 1s2 2s2 2p6 3s2 3p6, এরপরে এটাতে হয় এই যে 4s1 তারপর 3d5 এরকম হয়, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ক্রিপ্টনের ইলেকট্রন বিন্যাস। তো এই যে ক্রিপ্টন যেটা আমরা দেখতেছি, এটা সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষে কয় নাম্বার শক্তি স্তর আছে? 4 নাম্বার। এই ক্রোমিয়ামের পর্যায় হচ্ছে 4, ঠিক আছে? এই ক্রোমিয়ামের পর্যায় কত? 4। সেমভাবে মনে করো আমি করতেছি হচ্ছে নাইট্রোজেন 7, এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p3, এটা না? এটার সর্বশেষ শক্তি স্তর কোনটা? এই 2 না? দ্যাট মিনস এটার পর্যায় হচ্ছে 2। দ্যাট মিনস পর্যায় বের করা একদম হাতের মুয়া হয়ে গেছে, একদম তোমরা পারবা, পর্যায় বের করতে পারবা। এরপরে আসো গ্রুপ বের করার নিয়ম, গ্রুপ বের করার নিয়ম। গ্রুপ বের করার
তিনটা রুল আছে, গ্রুপ বের করার রুল আছে কয়টা? তিনটা। একটা হচ্ছে দেখো সুন্দর মতো লেখা আছে, কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করে এর বাইরের যে প্রধান শক্তি স্তর আছে ওইটাতে যদি শুধু এস অরবিটাল থাকে, তাহলে ওই এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রুল 1। সো রুল নিয়ম 1 এইটা। ওকে, সো আমরা নিয়ম 1-এর ইয়েগুলো একটু দেখি। সো রুল 1 অথবা নিয়ম 1, ঠিক আছে, গ্রুপ বের করার 1 নাম্বার নিয়ম। 1 নাম্বার নিয়মে কি পড়ছি আমরা? 1 নাম্বার নিয়মটা হচ্ছে, যদি আমরা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, কি সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল, সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকবে। ঠিক আছে, সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে ওই এস অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে তার গ্রুপ নাম্বার। তো ফার্স্টে মনে করো আমরা হচ্ছে লিথিয়াম দিয়ে দেখি, লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3টা, তাহলে এটাকে করলে 1s2 2s1 পাবা। তো এই লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দেখো সর্বশেষ 2 না, এই সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে। দ্যাট মিনস এই লিথিয়ামের গ্রুপ হবে পর্যায় তো 2, এটা বুঝতেছি, আমি এখন গ্রুপ বের করতেছি। এই লিথিয়ামের গ্রুপ হবে 1। কি হবে? 1, কারণ ইলেকট্রন বিন্যাস করে যদি সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকে, তাহলে এস অরবিটালের ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। এরপরে আসো মনে করো আমরা করলাম ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ম্যাগনেসিয়াম 12 না, ইলেকট্রন বিন্যাস হবে 1s2 2s2 2p6 তারপরে 3s1। এটা হইল ম্যাগনেসিয়াম কি 12, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। তো এটা কি হবে 1s2 2s2 2p6 3s2 নট 1 3s2। তাহলে এই যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তর শুধু এস অরবিটাল আছে না, 3 নাম্বার, এটাই তো সর্বশেষ শক্তি স্তর, এস অরবিটাল আছে। তাহলে এস অরবিটালের যত ইলেকট্রন ওইটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটাল আছে, ওইটাতে 2টা ইলেকট্রন, দ্যাট মিন্স ম্যাগনেসিয়ামের গ্রুপ হচ্ছে 2। তো আশা করি এই যে এইগুলার নিয়ম একের এগুলা পারবা। সর্বশেষ শক্তি স্তরে শুধু এস অরবিটাল থাকলে এস অরবিটালের ইলেকট্রনই হবে তার গ্রুপ নাম্বার। এরপরে আমরা নিয়ম 2টা দেখে আসি। তো নিয়ম 2, রুল 2তে বলছে দেখো, রুল 2 হচ্ছে যদি সর্বশেষ শক্তি স্তরে এস আর পি অরবিটাল থাকে, তাহলে এস আর পি অরবিটালের সাথে আরো 10 যোগ করলে যেটা পাবো ওইটাই গ্রুপ নাম্বার। দেখো এটাই বলবে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান শক্তি স্তর যদি শুধু এস আর পি অরবিটাল থাকে, তবে এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। ঠিক আছে, তো আমরা দেখে আসি নিয়ম 2। ঠিক আছে, নিয়ম 2। তো নিয়ম 2 হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে যদি এস আর পি অরবিটাল থাকে, মানে 2টা অরবিটাল। নিয়ম 2 কি, সর্বশেষ শক্তি স্তরে যদি তোমার এস অরবিটালও থাকে পি অরবিটালও থাকে, তাহলে এস আর পি অরবিটালের যতটা ইলেকট্রন আছে এটার সাথে আরো 10 যোগ করলে যা পাবা, ভালো করে বুঝো, এস আর পি এর সাথে আরো 10 যোগ করলে যা পাবা ওইটাই হবে তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, নিয়ম 2 কি, সর্বশেষ শক্তি স্তরে যদি এস আর পি অরবিটাল থাকে, কি বলছি, সর্বশেষ শক্তি স্তরে যদি এস আর পি অরবিটাল থাকে, তাহলে এস আর পি এর সাথে আরো 10 যোগ করলে যা পাবো ওইটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। লাইক বুরন 5 আমরা সবাই জানি, এটা ইলেকট্রন বিন্যাস করলে পাবা 1s2 2s2 2p1। সো আমরা দেখতেছি এটার সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে এই যে 2, সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালও আছে পি অরবিটালও আছে, তাহলে এইটার শর্ত অনুযায়ী এস আর পি অরবিটাল থাকলে এটার গ্রুপ কি হবে, এর গ্রুপ হবে এস অরবিটালে যতটা ইলেকট্রন আছে পি অরবিটালে যতটা ইলেকট্রন আছে তার সাথে আরো 10 যোগ করলে যেটা পাবো ওইটা হবে তার গ্রুপ নাম্বার। তাহলে ওইটা অনুযায়ী তুমি হিসাব করো, এস অরবিটালে আছে 2টা ইলেকট্রন, পি অরবিটালে আছে 1টা ইলেকট্রন, পরে আরো 10 যোগ করলে যা পাবা ওইটা হচ্ছে তার গ্রুপ। তাহলে গ্রুপ এখানে কত পাইতেছি আমরা, গ্রুপ পাইতেছি 13। দ্যাট মিন্স এই বুরনের গ্রুপ কত, 13, বুঝতেছি আমরা। ওকে, সেম ভাবে আরেকটা করি, মনে করো স্ক্যান্ডিয়াম হচ্ছে ভাইয়া 21, না স্ক্যান্ডিয়াম না, অ্যালুমিনিয়ামও না, ফসফরাস করি, ফসফর হচ্ছে 15, এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 তারপর হচ্ছে 3s2 3p3, এটাই তো বলো 10 আর 5 15, তাহলে ফসফরাসে ইলেকট্রন বিন্যাস করলাম। এরা শেষে দেখতেছি 3 নাম্বার অরবিট, 3 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তরে এসও আছে পিও আছে, sp 2টা অরবিটালই আছে, দ্যাট মিন্স এটার গ্রুপ কি হবে, এস অরবিটালে যত ইলেকট্রন আছে 2টা আছে ওইটা, পি অরবিটালে যত ইলেকট্রন আছে ওইটার সাথে আরো 10 যোগ করলে যা পাবো ওইটা তার গ্রুপ নাম্বার, গ্রুপ আসতেছে 15। ঠিক আছে, তা পারবা না, সেম ভাবে মনে করো যে নাইট্রোজেন করো, নাইট্রোজেন কত 7, এটা করলে বাবা নাইট্রোজেন অক্সিজেন করে, অক্সিজেন হচ্ছে 8, 1s2
2s2 2p4 এটা হচ্ছে আমাদের অক্সিজেন। তো অক্সিজেনের দেখো সর্বশেষ শক্তি স্তরে 2, মানে সর্বশেষ শক্তি স্তর হচ্ছে যে 2 আর কি, এটা তার সর্বশেষ শক্তি স্তর। এটাতে s অরবিটাল p অরবিটাল দুইটাই আছে, তাহলে s অরবিটালের ইলেকট্রন p অরবিটালের ইলেকট্রন এই দুইটার সাথে আরো 10 যোগ করলে যেটা পাবো ওইটাই হচ্ছে তার গ্রুপ। তাহলে গ্রুপ আসতেছে 16। বুঝছি আমরা? ওকে। এরপরে আসি হচ্ছে আমরা রুল 3-এ, নিয়ম 3। সো নিয়ম 3 যেটা কি বলছি, নিয়ম 3 বা রুল নাম্বার 3, এই নিয়ম 3-এ যেটা বলছে সেটা হচ্ছে যদি ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ শক্তি স্তরে, কি বলছে, যদি ইলেকট্রন বিন্যাস করে এর সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল থাকে এবং এর আগে শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে s আর d এর মোট ইলেকট্রন হবে তার গ্রুপ নাম্বার। দেখো ভালো করে বুঝো, নিয়ম 3 হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং এর আগের প্রধান শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে। ভালো করে বুঝো, সব লাইক মনে করো এই যে 4s2 আছে, পরে 3d6 আছে, এই যে সবচেয়ে শেষে s অরবিটাল থাকবে এবং এর আগের শক্তি স্তরে d অরবিটাল থাকবে। এরকম যদি থাকে তাহলে s আর d অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা যোগ করলে যা পাওয়া যাবে ওইটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে রুল 3। সো আমরা একটু করে আসি। দেখো লাইক স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, এটা ইলেকট্রন বিন্যাস করলে পাবা 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, 1s2 2s2 2p6 3s2 3p6। এরপরে পাবা 4s2 বড় হয়, পরে এটা 3d1-এ আসে। ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলতেছি না, এগুলো তো জানো। তো এই স্ক্যান্ডিয়ামের দেখো সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে এবং এর আগে d অরবিটাল আছে না? আছে। এর মানে এটা রুল 3-এ পড়তেছে এবং রুল 3-এ পড়লে এটার গ্রুপ নাম্বার বের করার সূত্র কি, সর্বশেষ শক্তি স্তরে s এ যতটা ইলেকট্রন আছে এবং d তে যা ইলেকট্রন আছে তার যোগফলে। s এ আছে 2টা ইলেকট্রন, এর আগে শক্তি স্তরে d আছে, d তে আছে একটা ইলেকট্রন, সো এটাতে তোমার 3 আসবে। টোটাল গ্রুপ কত আসছে? 3। বুঝছি আমরা? সেম ভাবে তুমি আরেকটা করতে পারো, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম। তো গেল, স্ক্যান্ডিয়ামের পরে যেটা হবে, দেখো স্ক্যান্ডিয়ামের পরে যেটা হবে লাইক মনে করো আরেকটা করা যায় আয়রন কত বলো? আয়রনের ইলেকট্রন বিন্যাস কত আমরা জানি, আয়রন হচ্ছে 2Na6। এটা ইলেকট্রন বিন্যাস করলে এরকম পাবো 1s2 2s2 2p6 3s2 3p6। ঠিক আছে, এরপরে এটা কি হয় 4s2, তারপরে হচ্ছে 3d6। এটাই হচ্ছে তোমার আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো এটার দেখো সর্বশেষ শক্তি স্তরে s আছে, এর আগে d অরবিটাল আছে, দ্যাট মিন্স এটার গ্রুপ কি হবে, এটার গ্রুপ হবে দেখো শেষে s অরবিটাল আছে, s এর ইলেকট্রন আর d তে যতটা ইলেকট্রন আছে ওইটার যোগফল, গ্রুপ হবে 8। তো ওইভাবে তুমি করবা কপার, ক্রোমিয়াম, তারপরে হচ্ছে কোবাল্ট, নিকেল। ঠিক আছে, এগুলার গ্রুপ বের করে দেখাইবা। সো আমি তাহলে যদি গ্রুপার পর্যায়ে একসাথে বের করতে বলে, মনে করো আমাকে বলছে এই যে কপারই মনে করো এটার গ্রুপার পর্যায়ে একসাথে বের করতে, বা বললো যে এটার পর্যায় সারণীতে অবস্থান বের করতে, যে কপারের পর্যায় সারণীতে অবস্থান করতে, এরকম কোয়েশ্চেন পাবা। পর্যায় সারণীতে অবস্থান বের করো বা অবস্থান বের করো, কথার কথা এটাই হচ্ছে কোয়েশ্চেন। মনে করো এইভাবে কোয়েশ্চেন আসবে, বলবে না গ্রুপার পর্যায়ে বের করো, বলবে পর্যায় সারণীতে অবস্থান। তখন তুমি কি করবা, এই যে এটা ইলেকট্রন বিন্যাস করবা 1s2 2s2 2p6 3s2 3p6। এরপর এটা ইলেকট্রন বিন্যাসে কি আছে 4s1 আর 3d9 3d10। এটা হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রম ধর্মী এটা। তো এইভাবে ইলেকট্রন বিন্যাস করে। সো এটার সর্বশেষ শক্তি স্তর 4, দ্যাট মিন্স এটার পর্যায় হচ্ছে 4, কারণ সর্বশেষ শক্তি স্তর নাম্বার হচ্ছে তার পর্যায়। গ্রুপ কি, গ্রুপ হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে, দেখো এর আগে আবার d অরবিটাল আছে, দ্যাট মিন্স এটা নিয়ম 3-এ পড়তেছে বা রুল 3-তে পড়তেছে। রুল 3-তে পড়লে কি হয়, s আর d অরবিটালের যা ইলেকট্রন আছে এটা যোগ করলে যা পাওয়া যায় এটা হচ্ছে গ্রুপ। এটা পর্যায় সারণীতে অবস্থান কি ভাইয়া, এটা পর্যায় সারণীতে অবস্থান হচ্ছে 4 নং পর্যায়ের 11 নং গ্রুপে, 11 নং গ্রুপে কপারের অবস্থান। ঠিক আছে, শেষ। এটা হচ্ছে পর্যায় সারণীতে অবস্থান, এইভাবে অবস্থান নির্ণয় করে। তো তুমি এখন থেকে যে কোনো মূল্যই বলুক না কেন, তুমি এটা পর্যায় সারণীতে অবস্থান বের করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি করবা, আমি র্যান্ডমলি বলে দিতেছি HW করে হচ্ছে আমাদের অ্যাডভান্স মেথড গ্রুপে জমা দিবা, পাবলিক গ্রুপ যেটা আছে ওইটাতে। তোমার হোমওয়ার্ক হচ্ছে ভাইয়া, তুমি করবা হচ্ছে কার্বন,
ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে হচ্ছে ব্রোমিন না, ব্রোমিন বেশি হয়েছে, জিঙ্ক পর্যন্ত জানলেই হয়েছে ভাইয়া, জিঙ্ক পর্যন্ত জানলেই হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে জিঙ্ক, জিঙ্ক, ক্রোমিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, তারপরে হচ্ছে মনে করো কোবাল্ট, নিকেল, ভ্যানেডিয়াম, তারপরে আরেকটা দিয়ে দেই টাইটানিয়াম। এই যতগুলো মৌল দিছি এগুলার পর্যায় সারণীতে অবস্থান বের করবা। এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক, এগুলার পর্যায় সারণীতে অবস্থান বের করো, পর্যায় সারণীতে বের করো। ঠিক আছে, তো মনে করো তোমাকে পরীক্ষায় এটা বললো যে ভাইয়া আর্সেনিক, আর্সেনিক তো 33 না, এটার পর্যায় সারণীতে অবস্থান কত? তো এটার ফার্স্টে তুমি ইলেকট্রন বিন্যাস লিখলে হয়ে যাবে। লাইক আর্সেনিকটা দেখে, আর্সেনিক হচ্ছে 33, তো এটার পর্যায় সারণীতে অবস্থানটা বের করার কথা বললো, কেমনে বের করবা? আর্সেনিক 33 না, তুমি ফার্স্টে ইলেকট্রন বিন্যাস করবা। সো ঘুরে ফিরে দেখো এগুলাকে আর্গনের যে এতটুকু আছে না, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এতটুকু পর্যন্ত তো সবগুলারই সেম থাকে, বড় যে মূলগুলো আছে। সো এতটুকু হচ্ছে কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস। দেখো এতটুকু আর্গনের ইলেকট্রন বিন্যাস না, তো তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারবে যে তুমি আর্গন লিখে ফেলছো। আচ্ছা আমি একটু করি, এই যে এইভাবে দিই, মনে করো সরি এটাই তো তোমার হচ্ছে আর্গন, কি জানি কি করে ফেলছি ভাই, এটাই তো তোমার আর্গন, আর্গন না, এখানে যা লিখছি এটা তো আর্গন। সো আমি আর্গন যদি লিখি, এই আর্গন কি বুঝাইতেছে? আর্গন বুঝাইতেছে যে আমি এতটুকু লিখে ফেলছি, যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 লিখে ফেলছি। এরপরে কি আসে? এরপরে আসে তোমার 4s2, 3d, এইভাবে আসে না? তো এরপরে কি আসবে? 4s2 আসবে, 4s2 আসলে 20টা হয়েছে। এরপরে তুমি 3d10 দিতে পারো, 3d10 দেওয়া মানে কি 30টা হয়ে গেছে। দেখো 20টা, এখানে 18টা, 18টা, 20টা, 30টা হয়ে গেছে। এরপরে আর্সেনিক 33, দ্যাট মিনস 3d শেষ, 4s2 পরে 4p আসবে, তো 4p3 হবে এটাতে। তো এটা হচ্ছে আর্সেনিকের ইলেকট্রন বিন্যাস। তুমি হয় পুরোটাই এইভাবে লিখবো 4s2, 4p3, আর্সেনিক ইলেকট্রন বিন্যাস এইভাবে লিখলে হবে, এইভাবে লিখলে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আর্সেনিক ইলেকট্রন বিন্যাস। তো এটার পর্যায় সারণীতে অবস্থান যদি বের করতে চাই, তাহলে এটা সর্বশেষ গ্রুপ কোনটাই, যে সর্বশেষ শক্তিস্তর এইটা, মিনস এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে 4। এটার গ্রুপ কত? এটার গ্রুপ হচ্ছে দেখো সর্বশেষ শক্তিস্তরে এস আর পি অরবিটাল আছে, দ্যাট মিনস এস এর ইলেকট্রন পি এর ইলেকট্রন যোগ করে এটার সাথে আরো 10 যোগ করবে, এটা হচ্ছে তার গ্রুপ। তো গ্রুপ আসতেছে 15। পারবা না? পারবা না? পারবা। মনে করো তোমাকে বলো ক্রিপ্টন, ক্রিপ্টন কত হবে? 36। এটার ইলেকট্রন বিন্যাস কত? কি কেমনে করবে? যে ফার্স্টে আর্গন দিবা, আর্গন দেওয়া মানে হচ্ছে এতটুকু দেওয়া হয়ে গেছে। এরপরে তোমার 4s2 দিছো মানে কি 20টা হয়েছে ইলেকট্রন, আর্গনে 18টা আছে, ভালো করে বুঝছো, আর্গনে 18টা। ঠিক আছে, 20টা হয়েছে। এরপরে 3d10 দিতে পারবো, কয়টা হয়েছে? 30, মানে ওই যে 3d10, তাহলে 30টা হয়েছে। 18 আর 2 20 আর 10 30, এতটুকু হইলো ক্রিপ্টন। এরপরে কি ভাইয়া? এরপরে এটা আছে 4p, 36 মানে আরো 6টা, তাহলে 4p6। এটা যদি গ্রুপ বের করো আর পর্যায়, তাহলে এটার পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে 4, এটা সর্বশেষ শক্তি স্তরে। এটা গ্রুপ কি? এটা শেষে এস আর পি অরবিটাল আছে, এস এর আর পি এর ইলেকট্রন যোগ করে ওর সাথে আরো 10 যোগ করবা, যেটা আসবে এটা। তো গ্রুপ আসতেছে 18। তো পারবা না? এখন যে কোনো মূল্যের পর্যায় সারণীতে অবস্থান বের করতে পারবে, যেই ধরনের মূল্য হোক না কেন। ঠিক আছে, ওকে। একটা জিনিস বলছে দেখো, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। তো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি কেন, ওইটা যদি বিশ্লেষণ করি, তুমি একটা জিনিস দেখবা, আমরা যে পর্যায় সারণীর, দেখো আমরা যে পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান বের করতেছি, এগুলো কেমনে বের করতেছি? ইলেকট্রন বিন্যাস করে বের করতেছি না? এবং এটার ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সর্বশেষ শক্তি স্তরের মৌল কয়টা আছে বা সর্বশেষ শক্তি স্তর কোনটা, ওইগুলো অনুযায়ী এটার পর্যায় গ্রুপ এগুলো বের করি। এবং এদের ধর্ম সেম থাকে। লাইক মনে করো আমরা পর্যায় সারণীতে দেখছি ইলেকট্রন বিন্যাস বের করেই তো মনে করো যে এগুলা বের করে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করেই তো, সরি হোয়াইট বোর্ডে ক্লিক দিচ্ছি কেন, এটা ক্রস দিব কেমনে? এই যে ইলেকট্রন বিন্যাস করেই তো এই মৌলগুলো অবস্থান বসাইছি এখানে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম।
প্রত্যেকটা 1 নাম্বার গ্রুপে অবস্থিত মানে কি প্রত্যেকটার ধর্ম সেম, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন ত্যাগ করবে, প্রত্যেকটাই ধাতু, ঠিক আছে। তো এই যে মূলত মানে পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণী মূলভিত্তি, এর কারণ হচ্ছে আমরা ইলেকট্রন বিন্যাস করেই পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান বের করি এবং ওইটা অনুযায়ী মৌলগুলোর ধর্ম আবর্তিত হয় জন্য ইলেকট্রন বিন্যাসী হচ্ছে পর্যায় সারণীর মূলভিত্তি। একটু আমরা বই থেকে পড়ে আসি ভালো হবে। তো এই যে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূলভিত্তি, এই যে আমি দাগাইছিলাম এটা কেমনে কি, হ্যাঁ ওই বইটা দিয়ে দিচ্ছি, যে যাই হোক এই যে ইলেকট্রন বিন্যাসী হচ্ছে পর্যায় সারণীর মূলভিত্তি। কেন না বলো, পর্যায় সারণীর মৌলের অবস্থান তো হয়ে গেছে। আচ্ছা গেল কই, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূলভিত্তি। কেন ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূলভিত্তি? দেখো আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌল কত নাম্বার পর্যায়ে এবং কত নাম্বার গ্রুপে অবস্থান করে তা বের করি, ঠিক আছে। আবার যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস একই রকম, সে সকল মৌল একই গ্রুপে অবস্থান করে। স্বাভাবিক, যেগুলার শেষে মাত্র 2টা ইলেকট্রন আছে, এস অরবিটাল আছে এবং 2টা ইলেকট্রন আছে, এগুলো 2 নম্বর গ্রুপে থাকবে। মানে যার শেষের ইলেকট্রন বিন্যাস যেরকম সে ওই গ্রুপে অবস্থান করবে, ঠিক আছে। অপরদিকে যে সকল মৌলের বাইরে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস ভিন্ন রকম, সেগুলা ভিন্ন গ্রুপে অবস্থান করে। যেগুলো ডিফারেন্ট, ওগুলো ডিফারেন্ট গ্রুপে অবস্থান করে, ঠিক আছে। লাইক এখানে উদাহরণ দিয়ে দেখাইছে। তো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে শেষে একটা ইলেকট্রন থাকে, হাইড্রোজেনের গ্রুপ হচ্ছে 1 নাম্বার গ্রুপ। লিথিয়ামের দেখো ইলেকট্রন বিন্যাস করে শেষে S থাকে, 2S থাকে, মানে S1 থাকে, এটারও গ্রুপ 1। এটারও শেষে দেখো S1 থাকে, শুধুমাত্র S অরবিটাল থাকে এবং ওইটাতে একটা ইলেকট্রন থাকে, ওইটার গ্রুপ 1 হয়। সো এই যে ইলেকট্রন বিন্যাস করেই এটা ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এটার পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করি বা গ্রুপ টুপ এগুলো বের করি, সেমভাবে এগুলো। সো যেহেতু আমরা এটা ইলেকট্রন বিন্যাস করি, এজন্য হচ্ছে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে। যে সকল মৌলে ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 1টি, সে সকল মৌল সাধারণত ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়, ঠিক আছে। যেমন সোডিয়াম, এই যে সোডিয়াম আছে, মনে করো সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11 না, সরি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11টা। ওকে, তো এই সোডিয়াম 11টা ইলেকট্রন, ভালো করে বুঝো। তো এটাই ইলেকট্রন বিন্যাস তো আমরা জানি। তো এই সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে তার কাছাকাছি নিষ্ক্রিয় মূল আছে নিয়নের কাঠামো অর্জন করবে। সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হবে। এই যে তারপরে পটাশিয়াম আছে, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস হবে। তো এই যে প্রবণতাটা, যেগুলোর শেষে একটা ইলেকট্রন আছে ওইগুলো একটা ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা দেখায় এবং নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করে। আবার যেগুলোর শেষে 7টা ইলেকট্রন আছে, লাইক ক্লোরিনের শেষে 7টা আছে, তো সে 7টা আছে, সে কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হয়, ঠিক আছে। সেইভাবে ফ্লুরিন আছে, ফ্লুরিন একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়, ফ্লুরিন মাইনাস হয়। তো যাদের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন থাকে, এরা কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় মূলের কাঠামো অর্জন করে। সো এই যে এই ব্যাপারগুলো, এগুলা কি হয়, এগুলো আসলে ইলেকট্রন বিন্যাস থেকে তো নির্ধারণ হয়। সো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা পর্যায় সারণীতে মূলের অবস্থান নির্ণয় করি, তাদের ধর্মগুলো ব্যাখ্যা করা যায়। এজন্য এটা বলতে পারি ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে। গেল এটা, তো এটার ব্যাখ্যা করা লাগতেছে না, আমরা বুঝে গেছি। সো এখানে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম আছে, ওইগুলা নিয়ে আমরা আলোচনা করবো। সো প্রথম ব্যতিক্রম হচ্ছে ভাইয়া হাইড্রোজেনের অবস্থান। দেখো প্রথম ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থানটা ব্যতিক্রম কেন? কারণ হাইড্রোজেন একটা অধাতু। হাইড্রোজেন কি, এটা অধাতু। কারণ সে কি করে, সে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, আমরা দেখছি মাঝে মধ্যে ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগও করে। কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এইগুলোর সাথে হাইড্রোজেনের স্থান দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, এটা কি যুক্তিসম্পন্ন কি না? দেখো হাইড্রোজেন একটা অধাতু, তাহলে এটাকে তীব্র তড়িৎ ধনাত্মক বা ধাতু যেগুলো আছে ওইগুলোর সাথে কেন স্থান দেওয়া হয়েছে? এটা একটা ব্যতিক্রম না? আমরা হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে এটা পাই যে 1s1। সো এটা অনুযায়ী তার অবস্থান 1 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপে হওয়া উচিত। সো ওইটাতেই দিছি, বাট দেখা যায় যে বাকি যে মৌলগুলো আছে ওইগুলো তীব্র তড়িৎ ধনাত্মক বা ধাতু, আর হাইড্রোজেন হচ্ছে একাই ধাতু। তাইলে এই হাইড্রোজেনকে কেন এই ধাতুগুলোর সাথে স্থান দেওয়া হইল? এর একটা কারণ আছে। কারণ হাইড্রোজেন যে শুধু অধাতুর মতো কাজ করে তা না, সে মাঝে মধ্যে ইলেকট্রন ত্যাগ করে ধাতুর মতো কাজ করতে পারে। দেখো হাইড্রোজেন একটা অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এগুলোর সাথে
গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। এর কারণ ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের বাইরে প্রধান শক্তি স্তরে একটা মাত্র ইলেকট্রন রয়েছে। সবগুলারই হচ্ছে দেখবা ইলেকট্রন বিন্যাস করলে শেষে একটা ইলেকট্রনই পাবা। সো ওইভাবে হাইড্রোজেনের ব্যাপারটা আছে, এজন্যই হাইড্রোজেনকে এইগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। বাট এটা তো অধাতু, স্থান দেওয়াটা ঠিক হয় নাই। আবার হাইড্রোজেনের অনেক ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায়, ঠিক আছে, অনেক ধর্মই ক্ষার ধাতুর সাথে মিলে যায়, কিন্তু হাইড্রোজেন কি করে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যেগুলো আছে ওইগুলোর মতো একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। মানে হাইড্রোজেন মাঝে মধ্যে একটা ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে, গ্রহণ করতে পারে। তো দ্যাট মিনস এটা অধাতুর মতো কাজ করে। বাট এটার বেশিরভাগ ধর্ম এটাকে কেন এগুলোর সাথে দেওয়া হয়েছে, এর কারণ হচ্ছে এটার বেশিরভাগ ধর্ম ক্ষার ধাতুর সাথে মিলে যায়, এজন্য ক্ষার ধাতুর সাথে গ্রুপ একে স্থান দেওয়া হয়েছে। তো পরীক্ষায় যদি আসে যে পর্যায় সারণী কিছু ব্যতিক্রম লিখতে গেলে প্রথমে লিখবা হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থানটা একটা ব্যতিক্রম কেন? কারণ হাইড্রোজেন একটা অধাতু, সে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মতো ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন গ্রহণ করে, এজন্য স্থান হওয়া উচিত ছিল 17 নম্বর গ্রুপে। বাট কেন 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে? কারণ এটার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন পাওয়া যায়। যেগুলা ধাতু যেগুলো আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ওইগুলোরও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকে, এজন্য হাইড্রোজেনকে এগুলোর সাথে স্থান দেওয়া হয়েছে। শুধুমাত্র এই যে একটা ইলেকট্রনের জন্য যে স্থান দেওয়া হয়েছে তা না, এই হাইড্রোজেন অনেক সময় ইলেকট্রন গ্রহণ করে, বেশিরভাগ সময় ইলেকট্রন গ্রহণ করে, বেশিরভাগ সময় ইলেকট্রন ত্যাগ করে, মানে এই ধাতুর মতো ইলেকট্রন ত্যাগ করতে পারে, এবং এর বেশিরভাগ ধর্ম এই ধাতুর সাথে মিলে যায়, এজন্য এটাকে গ্রুপ একে ধাতুদের সাথে স্থান দেওয়া হয়েছে। এর পরবর্তী ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। এই যে হিলিয়ামের অবস্থানটাও ব্যতিক্রম কেন? কারণ দেখো হিলিয়ামের স্থান দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপ। এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানসন, দ্যাট মিনস 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় মূলের সাথে দেওয়া হয়েছে। এটা কি গ্রুপ 18। তো গ্রুপ 18তে কেন হিলিয়ামের স্থান দেওয়া হয়েছে? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে তো আমরা পাই দেখো 1s2, দ্যাট মিনস এটা স্থান হওয়া উচিত ছিল 1 নম্বর পর্যায়ে 2 নম্বর গ্রুপে, বাট এটাকে কেন 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে? এটা তো খাঁটি ব্যতিক্রম। কারণ আমরা দেখতেছি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, s অরবিটাল আছে, ওইটা অনুযায়ী তার গ্রুপ হওয়ার উচিত ছিল 2, এটার গ্রুপ হওয়া উচিত ছিল 2, বাট তাকে স্থান দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপে। কেন দেওয়া হয়েছে? এটা কি উচিত ছিল? উচিত না। বাট এটা দেওয়ার একটা কারণ আছে, কারণ হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 2 পাইলেও দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করো তে 1s2 পাও। আমরা জানি প্রথম প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, ভালো করে বুঝো। প্রথম প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 2টা, ভালো করে বুঝো। প্রথম শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা। তো এই 2টা ইলেকট্রনই হচ্ছে হিলিয়াম পূরণ করে ফেলছে। সে চাইলে এখানে আরেকটা ইলেকট্রন ঢুকাইতে পারবে না, কারণ প্রথম প্রধান শক্তি স্তর তার পূর্ণই আছে, এখানে 3টা করতে পারবে না। এজন্য হিলিয়াম কি করে এখানে আর কোনো ইলেকট্রন সে গ্রহণ করতে পারে না বা ত্যাগ করতে চায় না, কারণ সে তার প্রধান শক্তি স্তরে 2টা ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ, ওই 2টা দ্বারাই সে পূর্ণ আছে। সে কি চাইবে আরো ইলেকট্রন গ্রহণ করুক বা ধারণ করুক? চাইবে না। তো এজন্য হিলিয়াম আসলে একটা নিষ্ক্রিয় মৌল। এটা কি? এটা নিষ্ক্রিয় মৌল। এটার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকলেও এটা নিষ্ক্রিয় মূলক। কেন? কারণ এটা প্রথম শক্তি স্তরে আছে, এই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতাই 2টা, ওই 2টা দ্বারা সে পূর্ণ আছে, এজন্য সে নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করে, এজন্য তার গ্রুপ 2 নম্বরে হওয়া উচিত নিয়ম অনুযায়ী। এজন্য এটা আমরা ব্যতিক্রম গোটাইয়া তাকে 18 নম্বর গ্রুপে অন্য যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে ওইগুলোর সাথে স্থান দিই। ঠিক আছে, বুঝছো ব্যাপারটা? এই যে এটাই বলছে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, এইটা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2তে স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2 এর মৌলগুলো তীব্র তড়িৎ ধনাত্মক বা মৃৎকার ধাতু, তো এদের মৃৎকার ধাতু বলা হয়। অপরদিকে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়, এজন্য হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃৎকার ধাতুর মতো হয় না। ঠিক আছে, কারণ এটা তো নিষ্ক্রিয়। তো এজন্য হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাস সমূহের সাথে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে, এটাকে গ্রুপ 2তে দেওয়া হয় নাই, কারণ গ্রুপ 2তে তো আছে ধাতুগুলা, মৃৎকার ধাতুগুলা। তো আমাদের হিলিয়ামটা তো নিষ্ক্রিয় মূলত, অবশ্যই এটাকে নিষ্ক্রিয় মূলের সাথে দেওয়া উচিত, এজন্য গ্রুপ 18তে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড শারীরিক অবস্থান, এটা তো আগেই বলে ফেলছি। এগুলার ধর্ম এতটাই কাছাকাছি যে এগুলাকে মনে করে একই গ্রুপে রাখা উচিত।
সো দেখা যায় যে এগুলোকে একই গ্রুপে যদি রাখি 15টা মূলকে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, এই জন্য এগুলোকে নিচে স্থান দেওয়া হয়েছে, এটাই বলবে। পর্যায় সারণীতে ল্যান্থানাইট সারির মূলগুলো 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত, অ্যাক্টিনাইট সারির মূল 7 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে অবস্থিত। এই অবস্থানগুলোতে ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মূলগুলোকে বসালে পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়। কাজেই পর্যায় সারণীকে সুন্দরভাবে দেখানোর জন্য ল্যান্থানাইট সারির এবং অ্যাক্টিনাইট সারির মূলগুলোকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে রাখা হয়েছে। ব্যাপারটা বোঝা গেছে? তো এতটুকুই পর্যায় সারণীর ব্যতিক্রম আমরা পড়লাম। আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমরা পর্যায় সারণীর মূল অনেক জিনিসই পড়ে ফেলছি আশা করা যায়। তো পর্যায় সারণীর যে ব্যতিক্রমগুলো ভালো করে পড়েছো। পর্যায় সারণীর ব্যতিক্রম আসলে কয়টা আছে ভালো করে দেখো। পর্যায় সারণীর ব্যতিক্রম আছে মূলত এই 3টা। একটা হচ্ছে তোমার হাইড্রোজেনের অবস্থান, এটাকে গ্রুপ একে কেন দেওয়া হয়েছে? এটার একে দেওয়ার কারণ এটার বেশিরভাগ ধর্মই হচ্ছে ধাতুর সাথে মিলে যায়, যদিও এটার অধাতব ধর্ম আছে, তারপরে এটা ধাতুর সাথে বেশিরভাগ ধর্ম মিলে যাওয়া, এইটাকে ধাতুর সাথে গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এরপরে আসে হিলিয়ামের অবস্থান, এটা ব্যতিক্রম। হিলিয়ামকে কেন গ্রুপ 18তে দেওয়া হয়েছে? এটা তো ইলেকট্রন বিন্যাস অনুযায়ী গ্রুপ 2তে থাকার কথা। আমরা দেখছি যে গ্রুপ 2তে আছে তোমার বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ওইগুলো হচ্ছে মৃৎকার ধাতু। বাট আমাদের যে কি বলে হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, কারণ এটার সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রনের জায়গায় হয়, ওই 2টা ইলেকট্রন দ্বারা পূর্ণ। এজন্য নাকি নিষ্ক্রিয় মূলের সাথে স্থান দেওয়া উচিত বলে এই নিষ্ক্রিয় মূলের সাথে গ্রুপ 18তে স্থান দেওয়া হয়েছে। এরপরে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির অবস্থান, এটা হচ্ছে ব্যতিক্রম। এগুলাকে গ্রুপ 3-এ দিলে আর কি পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হয়, কারণ এগুলোতে তো অনেকগুলো মৌল আছে, এজন্য এগুলোকে আলাদাভাবে পর্যায় সারণীর নিচে স্থান দেওয়া হয়েছে। এতটুকুই ছিল আজকের ক্লাস। তো লেকচার 2ও তাড়াতাড়ি চলে আসবে। আমরা এখন একই সাথে ফিজিক্স কেমিস্ট্রি 2টা মেনটেন করতেছি, বুঝছো? তো আমরা ফিজিক্স কোর্সেও ক্লাস চলতেছে, কেমিস্ট্রি কোর্সেও ক্লাস চলতেছে। ভালো থাকো, নেক্সট লেকচার তাড়াতাড়ি চলে আসবে। আল্লাহ হাফেজ।